প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্স সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগের বাস্তবতা। আপনারা জানেন যে মাত্র দুদিন আগে বাংলাদেশে দুদিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, ইনভেস্টর্স সামিট বা ইনভেস্টর্স ফোরাম আমরা যে নামে উচ্চারণ করি না কেন, হয়ে গেল এবং সেখানে প্রায় $11 বিলিয়ন বিনিয়োগের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সমস্ত ব্যাপারে আমরা প্রতিশ্রুতি পেয়েছি বাইরের বিনিয়োগের, এবং অনুষ্ঠানে এবং সেমিনারে বিভিন্ন যে সমস্ত সেশনগুলো ছিল সেখানে সবাই এই দেশে বিনিয়োগের ব্যাপারে আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি ইতিবাচক বলে মনোভাব করেছেন, কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। সেই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে হয়তোবা বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হতে পারে। কিন্তু যেহেতু আমরা এমন একটা সময় কথা বলছি যখন অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনীতি এগুলোকে মানুষ একই রকম ভাবে দেখছে, উন্নয়ন এবং রাজনীতিকে আলাদা করে দেখছেন না। রাজনীতি কতখানি সামনের দিকে এগোবে সেটা অনেকখানি উন্নয়ন, বিনিয়োগ পরিস্থিতি, সুশাসন এই বিষয়গুলোর উপর নির্ভর করছে। আবার এই বিষয়গুলো কতখানি সামনের দিকে এগোতে পারবে রাজনীতিও তার ক্ষেত্রে কিছুটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে। ফলে এই বাস্তবতাটাকে মাথায় রেখেই আমরা বিনিয়োগের বাস্তবতা নিয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ট্রেড এক্সপার্ট যদি বলি ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু ওখানে কিনোট স্পিকারও ছিলেন, সব মিলিয়ে যে সামিটটা হয়ে গেল সেটি আসলে বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে কর্মসংস্থানের দৃষ্টি থেকে বলি, অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টি থেকে বলি এবং আমি উন্নয়নকে সবসময় মানবিক উন্নয়নের কথা যদি বলি, সেইভাবে যদি চিন্তা করি, সেক্ষেত্রে এটির সম্ভাবনা কতখানি সম্ভাবনা তৈরি করলো আর কতখানি বাস্তবতা সম্ভাবনাটা বাস্তবায়িত হবার? না, আমি মনে করি যে সময়ের জন্য এটা খুবই প্রয়োজন ছিল বর্তমান প্রেক্ষাপটে। বাংলাদেশ সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এসেছে নতুন, সেখানে একটা লক্ষ্যমাত্রা আছে যেটা আমরা উচ্চভিলাষী বলি বা আমরা যৌক্তিক বলি। সেই লক্ষ্যমাত্রাটা আমাদেরকে একটা উন্নয়নের ধারায় নিয়ে যাবে, কিন্তু এটা রিয়েলাইজ করার জন্য আমাদের দরকার হচ্ছে বিনিয়োগ। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা প্রধান প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে বিনিয়োগের লক্ষ্যটা অর্জিত হয় নাই, যে কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা অর্জিত হতে পারে নাই, ওইভাবে 8% যেতে পারে নাই। এবারও সেই একই চ্যালেঞ্জ কিন্তু সরকারকে ফেস করতে হচ্ছে। আমি মনে করি যে সরকার এই সামিট, এই অনুষ্ঠানটার মাধ্যমে এটা দেখাতে চেষ্টা করেছে অন্তত পক্ষে যে তারা বিনিয়োগের ব্যাপারে তারা সিরিয়াস, তারা এটাকে তাদের নজরদারিতে রাখছে এবং তারা বিদেশিদেরকে এই বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে যে আমরা এখানে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছি, আমরা এখানে ইকোনমিক জোনস করতে যাচ্ছি, আমরা এখানে আপনারা আসুন, এখানে বিনিয়োগ করুন। এই মেসেজটা প্রধানমন্ত্রীর মাধ্যমে গতকাল আবার নতুন করে দেওয়া হলো। তো এটা প্রয়োজন ছিল এবং এটাতে কিছু সাড়াও ইমিডিয়েটলি এসেছে। আমরা মনে করি যে সেটা বাস্তবায়ন হবে কি না হবে সেটা ডিপেন্ড করবে এগেন সরকার এবং তাদের আলোচনার প্রেক্ষাপটে পরবর্তীকালে। কিন্তু আমাদেরকে এই ধারাটাকে বজায় রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে নিতে হবে। তা না হলে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ দুটোই আমাদের দেশে দরকার। আমরা যদি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিশ্লেষণ করি দেখতে পাই যে এখানে দুটো জিনিস আছে। শুধুমাত্র আভ্যন্তরীণ সঞ্চয় দিয়েই কিন্তু বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না, এটা পরিষ্কার এই পরিকল্পনার মধ্যে। এখানে বলা হচ্ছে যে অন্তত পক্ষে 3% জিডিপির বিদেশি বিনিয়োগ লাগবে, যেটা আমরা বর্তমানে 1% আছি। এটা লক্ষ্যমাত্রা খুব যে বড় তা নয়। ভিয়েতনামে এটা 6-7% পর্যন্ত আছে, ভারতে এটা 3.5-4-5% পর্যন্ত হয়েছে। তা আমাদের এখানে 3% হতেই পারে। তো এই 3% অন্তত পক্ষে যদি বিদেশ থেকে আমরা পাই, তাহলে দেশি বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে দুটোকে সম্পৃক্ত করে আমরা বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা 28-29 থেকে 34.4% নিয়ে যাওয়া জিডিপি, সেটা সম্ভব হবে। তো এই কনটেক্সটে আমি মনে করি যে এটা একটা ভালো সূচনা এবং এই সূচনাটাকে আগামী দিনে আরো বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা আরো এগিয়ে নিতে হবে। সেখানে কি বাংলাদেশে আমরা মূলত দেখতে পাচ্ছি যে ভারতীয় বিনিয়োগকারীদেরই প্রাধান্য বেশি। বিনিয়োগকারী তো সারা দুনিয়াতেই আছেন, বিভিন্ন জায়গাতে আছেন, কিছু জাপানি বিনিয়োগকারী এসেছেন। সেই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে এটা কি সাফিসিয়েন্ট বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে? যেমন আমরা ইন্ডিয়াতে দেখলাম সিও সম্মেলন করেছিলেন মোদী সাহেব এবং সারা দুনিয়া সিওরা সেখানে ছুটে গেছেন।
সেইভাবে কি আমরা আকৃষ্ট করতে পেরেছি বা খবর দিতে পেরেছি? ভারতের সাথে আমাদের তুলনাটা হয়তো আমি সেটা করছি না, ঠিক হবে না। ভারতের একটা বিরাট বিরাট বিশাল দেশ এবং সেখানে তাদের অ্যাট্রাকশন অনেক রকমের। সেখানে সব ওয়ার্ল্ডের আমি বলবো যে টপ 20 সবাই আসবে পারলে পরে, সেটার সাথে আমি তুলনা করব না। কিন্তু তবু আমি বলবো যে বাংলাদেশে কিন্তু বিনিয়োগকারী এই সামিটে অতজন না আসলেও, বা প্রাইমারিলি ভারত থেকে এসছে এবার বলা যায়, অন্যান্য সময় কিন্তু বিনিয়োগকারীরা জাপান থেকে এসছে, চায়না থেকে এসছে, যখন ডেলিগেশন এসছে বড় বড়, কাজে বিনিয়োগকারী আমরা আকৃষ্ট করতে পারবো। ভারতের মতো হয়তো এত হাই প্রোফাইল বিনিয়োগকারী ইমিডিয়েটলি আমরা হয়তো পাবো না, কিন্তু আমরা কিন্তু বিনিয়োগকারী আকৃষ্ট করতে পারবো যদি আমরা তাদেরকে যথাযথভাবে আমাদের দেশে বিনিয়োগের সুবিধাটা এবং পরিবেশটা দিতে পারি। এই জায়গায় আমি ডক্টর মুজিবুর রহমানের কাছে যেতে চাই, বিনিয়োগের পরিবেশের ক্ষেত্রে এই মুহূর্তে মূল বাধাগুলো কি কি আছে বলে আপনি মনে করেন? আমরা তো লোককে ডাকছি যে এসো বিনিয়োগ করো, কিন্তু সে যদি বিনিয়োগ করতে আসে তাকে আমাদেরকে কোন সার্ভিসগুলো ইমিডিয়েটলি তৈরি করে দিতে হবে, কোনগুলো তারা ডিফিকাল্টি ফেস করে? এটা আমাদের আহসান মনসুর সাহেব এই যে সামিট যেটা গেল, এই সামিটে উনি একটা কিনোট পেপার দিচ্ছেন, দ্যাট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক পেপার। আমি বলবো যে এ যাবৎ পর্যন্ত আমি এই ব্যাপারে যতগুলো পেপার এবং ওনারও আগের পেপার আমি দেখেছি, দ্যাটস দ্য বেস্ট পেপার। আই থিঙ্ক আমাদের দেশের সরকারের উচ্চ পর্যায়ে এবং আমাদের কর্মকর্তাদের পর্যায়ে যদি এই পেপারটা ভালো করে একটু পড়ে, উনি সেখানে একটা 5 পিলার ফর ইনভেস্টমেন্ট গ্রোথ এটার এবং অবস্ট্রাকশন গুলো ওই 5টা ক্যাটাগরিতে উনি ভাগ করেছেন। তো সেখান থেকে প্রথমে শুরু করেছেন ল্যান্ড দিয়ে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। বাংলাদেশের ল্যান্ড ল এবং বর্তমানে এখনো পর্যন্ত একটা বিনিয়োগের জন্য একটা জমি খুঁজে বার করা যেমন কষ্ট, সেটাকে আবার বিনিয়োগের উপযোগী করতে 2 বছর চলে যায় এবং তারপরে গিয়ে আপনি আর একটা মামলায় পড়ে যাবেন, তো ওটা আরো 5 বছর চলে যায়। আমি প্রথমে ধন্যবাদ দেব যে সরকারের যেটা ম্যাক্রো লেভেলে এবং পলিটিক্যাল লেভেলে সরকারের যে ইচ্ছাটা, সেটা খুব পরিষ্কার হয়েছে এই সম্মেলনের ভিতর দিয়ে। সেটা খুব লাউডলি প্রাইম মিনিস্টারও বলেছেন এবং অন্যান্য যারা ছিলেন তারাও বলেছেন যে এই যে এখন স্পেশাল ইকোনমিক জোনের যে ইয়েটা, আপনার টেলিভিশনে বোধহয় গত 2-1 বছর আগে আমি বলেছিলাম যে দিস ইজ এ মাস্ট। আমাকে যদি কেউ কাজ দিত, আমি প্রথম কাজটা করতাম হলে স্পেশাল ইকোনমিক জোন করতাম উইথ অল সর্ট অফ ইউটিলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন প্লেস। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগটা কোথায় নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা তার পছন্দ মতো কিনা, সেখানে সকল ধরনের ইউটিলিটি সাপ্লাই আছে কিনা, সকল ইনফ্রাস্ট্রাকচার সেখানে অ্যাভেলেবল কিনা, তার জন্য রেল, রোড বা অন্যান্য যে ব্যবস্থাগুলো দরকার, এক্সপোর্টের জন্য যদি দরকার হয়, সে এক্সপোর্টের দরকার, সেগুলো সেখানে সে পাবে কিনা, এই হলো প্রথম। দ্বিতীয় হলো আদার সার্ভিসেস। একটা শুধু তো আপনার এই ইনফ্রাস্ট্রাকচার থাকলে আর জমি থাকলেই তো একটা বিনিয়োগ করা যায় না, ইউ নিড অলসো আদার লজিস্টিক সার্ভিসেস। এটা হলো আপনার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কানেক্টিভিটি সৃষ্টি করবে বোথ হোম অ্যান্ড আপনার অ্যাব্রড। ডোমেস্টিক মার্কেট এবং বিদেশি মার্কেটের জন্য যে ইয়েটা সৃষ্টি করবে। তা না হলে দেখেন বাংলাদেশ আমাদের যেটা সমস্যা, এই কানেক্টিভিটি গুলো স্মুথ কানেক্টিভিটি না থাকার কারণে আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস ভেরি হাই। আমাদের লজিস্টিক ইন্ডেক্সে আমরা অনেক দেশের চেয়ে নিচে, শ্রীলঙ্কার চেয়ে নিচে। তো এইটা সঠিক নয়, এটা তারা খুঁজে। আরেকটা তারা কি খুঁজে, আরেকটা খুঁজে হলো আপনার দেশের যে ইন্টারনাল মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটা আপনি খুব ইমফ্যাসিস দিছিলেন, আমি খুব খুশি হয়েছি এটা দেখে। আপনার যে ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা কতটা স্মুথ, এটাও কিন্তু একজন বিনিয়োগকারী এটা লক্ষ্য করে। আমাদের দেশে এখনো কিন্তু ক্যাপিটাল মার্কেটেও পোর্টফোলিও ইনভেস্টমেন্টের জন্য ওপেন করেছে, বাট দেয়ার আর নট মেনি ফান্ডস, বিদেশি ফান্ডস ইজ নট কামিং। তাহলে কারণটা খুঁজে বার করতে হবে আপনাকে যে প্রবলেমটা কোথায়। তারপরে এটা গেল আরেকটা হচ্ছে আপনার যদি মনে করেন ডোমেস্টিক মার্কেট যদি ন্যারো হয়, যেটা ইনফ্যাক্ট বাংলাদেশে একটু ডোমেস্টিক মার্কেট ন্যারো, যে সমস্ত মার্কেটগুলোর জন্য গ্রাহক প্রচুর ছিল সেগুলোতে, যেমন টেলিফোন কোম্পানিতে আপনি না বলাতেও আজকে একটা লাইসেন্স দিলে আজকে আর একটা টেলিফোন কোম্পানি আসবে, কারণ বাংলাদেশে ওয়ান অফ দি হাইয়েস্ট গ্রাহক সৃষ্টি হয়ে গেছে টেলিফোনের। তো সেরকম ভাবে অন্যান্য প্রোডাক্টের যে মার্কেট আমাদের দেশের এখন পর্যন্ত পার ক্যাপিটা ইনকাম ওই পর্যায়ে না যাওয়াতে মার্কেটটা ন্যারো, বাট দেয়ার আর মার্কেট। আমি যেটা মনে করি, আই ডোন্ট নো ওদের আহসান মনসুর সাহেব আমার সাথে একমত হবে কিনা,
উইথ দি ওপেনিং অফ আমাদের যে ইন্ডিয়ার যে 25টা পণ্য ছাড়া বাকি সব পণ্য জিরো ডিউটিতে ইন্ডিয়ায় যাওয়ার একটা সুযোগ আছে, এই তার মানে বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড আপ টু ইন্ডিয়া। এই জিনিসটা কেউ মাথায়ও নেয় না যে শুধু ডোমেস্টিক মার্কেট মানে বাংলাদেশের মার্কেটকে মনে করতে, দ্যাটস নট ট্রু। আমি মনে করি ডোমেস্টিক মার্কেট মানে উইথ জিরো ডিউটি ইন ইন্ডিয়া, দি হোল অফ ইন্ডিয়া ইজ ইয়োর ডোমেস্টিক মার্কেট। তাহলে কি দরকার ওখানে? সেটা দরকার একটা স্মুথ কানেক্টিভিটি ফর সিমলেস মুভমেন্টস অফ গুডস অ্যান্ড পিপল। এইটা একটা প্রায়োরিটি আপনাদের মাথায় দিতে হবে। আর একটা হলো ইনভেস্টররা লক্ষ্য করে হোয়েদার আই উইল বি হ্যারাসড, আমি ওখানে গিয়ে যে কন্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন আইনটা কিরকম, এটা কি কুইক না এটা কি লং প্রসিডিওর, ইফ আই গো দেয়ার ক্যান আই কাম আউট কুইকলি অর নট, এই জিনিসগুলো তারা খুব অবজার্ভ করতে থাকে। রুল অফ ল, এই আইনের শাসনটা কিরকম, আমি কি হ্যারাসমেন্টের ভিতরে পড়বো, স্ট্রাগলের ভিতরে পড়বো না কিভাবে। অ্যান্ড দেন দেয়ার আর অলসো আপনার যেমন ধরেন এই যে কাস্টমসের আমাদের বা ধরেন আদার লজিস্টিক্স এর স্বল্পতা থাকার কারণে হিউজ কস্ট, যেটা কস্ট অফ ডুইং বিজনেসটা কেমন, লজিস্টিক সাপোর্টটা কেমন, বিজনেস প্রমোশনের ওদের পদ্ধতিটা কি, এই সমস্ত বিষয়গুলো, এবং ব্যুরোক্রেটিক প্রসিডিওর, ইফ দেয়ার ইজ নো ট্রান্সপারেন্সি ইন দি ব্যুরোক্রেসি। আচ্ছা, আর একটা দেখে হলো ম্যাক্রো লেভেলে ফাইন্যান্সিয়াল পলিসিগুলো কেমন, ইনভেস্টমেন্ট পলিসিগুলো কেমন, ওয়েদার দে আর কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি টু ইচ আদার, অথবা দে আর কনফ্লিক্টিং, অর তারা ক্রিয়েট করতেছে আর একটা ফিল্ড থেকে আর একটা ফিল্ড একটা সাবস্টিটিউট, এরকম করতেছে কিনা। আমাদের যে দর্শক আছে একটা প্রশ্ন নিয়ে, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহুল রাহ, আমি ইকবাল বলছি চিটং থেকে। হ্যাঁ বলুন। আমি আপনার সুলতান স্যার মনে ওনাকে একটা প্রশ্ন করতেছি। আর ট্যারিফ কমিশনের এক চেয়ারম্যান সাহেব একটা সুন্দর কথা বলছেন। দেখুন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে আপনারা কথা বলছেন, বাংলাদেশে যে লোকাল বিনিয়োগকারীরা আছে তারা কেন আগে আসতেছে না সেটা আগে দেখার বিষয়। ছোট্ট একটা প্রশ্ন করছি যেটা আপনাদের জানা দরকার। মনে করেন আপনার গ্যাসের লোড স্যাংশন আছে 100 ইউনিট কোন ইন্ডাস্ট্রিতে, সে যদি 110 ইউনিট খরচ করে ফেলে তার 1 মাসের জেল হবে। এটা কি কোন পাগলের দেশ যে কেউ আসে ইনভেস্টমেন্ট করবে? আমি ওনার কথাটা বুঝতে পেরেছি, সেটারও উত্তর দিতে চাচ্ছিলাম। এই যে আমরা সব কথাগুলো বললাম, এইটা কিন্তু কোনো একটা ঘরের থেকে বা কোনো একটা লোক করে না, এ করে সেট অফ পিপল। মনে করেন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকস, দেয়ার আর অলসো এসইজেড এর জন্য আলাদা অফিস, ইপিজেড এর জন্য আলাদা অফিস, পিপিপির জন্য আলাদা অফিস। তো সুতরাং আমার মনসুর ভাই যেটা 5 পিলার দিয়েছেন ওটার সঙ্গে আমি একটা 6 পিলার যোগ করতে চাই। এটাও আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিনিয়োগকারীর জন্য, বোধ দেশি এবং বিদেশি। আমি প্রশ্নকর্তার দিকে দৃষ্টি দিয়েই উত্তরটা দিচ্ছি, দেশি এবং বিদেশি। সেটা হচ্ছে হোয়েদার দেয়ার ইজ এ ডিসকানেক্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে পলিসি ডিসকানেক্ট কতখানি বা ইনস্টিটিউশনাল ডিসকানেক্ট কতখানি। তো এইটা আমাদের এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে পলিটিক্যাল লেভেলে ধরেন ক্যাবিনেট লেভেলে অনেক আইন পাশ হয়েছে, ভালো ভালো আইন পাশ হয়েছে, যেমন ধরেন এসইজেড এর আইন পাশ হয়েছে, পিপিপির আইন পাশ হয়েছে, তারপরে আপনার এই যে বিওআই এর জন্য সিঙ্গেল একটা উইন্ডো করার জন্য বিওআই এর একটা আইন পাশ হয়েছে, কাস্টমসের সিঙ্গেল আইন উইন্ডো করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারপরে আপনার থ্রাস্ট সেক্টর, এই যে থ্রাস্ট সেক্টর 30-32টা থ্রাস্ট সেক্টর ডিক্লেয়ার করে তার জন্য একটা পলিসি হয়েছে। বাট এই সমস্তগুলোকে কানেক্ট করে এটাকে একটা গতিশীল করা, মানে একই লাইনে ধাবিত হওয়ার জন্য যে আপনি বলতে চাইছেন যে ব্যুরোক্রেসি কিন্তু পলিটিক্যাল ডিসিশনকে ক্যারি করতে পারছে না। এই যে কি বলবেন, এই যে এখানে আদানি আম্বানি তারা যে বিনিয়োগ করতে চলেছে, আদানি তো অলরেডি অনেক বড় ধরনের বিনিয়োগও রয়েছে, আমরা জানি যে তাদের অনেক কিছু রয়েছে। তারপরে তো দেখা যায় যে উনি যেটা বললেন যে গ্যাসের প্রবলেম, কোথাও ইলেকট্রিসিটির প্রবলেম, কোথাও ঠিকমতো ট্যাক্স দিতে গেলে হয়তো বা অতিরিক্ত প্রশ্ন ঝামেলার সম্মুখীন হতে হয়। সেই ব্যুরোক্রেসিকে কি সরকার পলিটিক্যাল নেতৃত্বের দায়িত্ব আছে তাকে উপযুক্ত করে তোলা, সেটির ব্যাপারে? সেটি আমাদের দেশের একটা সমস্যা কি,
যে সেবামূলক মনোবৃত্তি নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সরকারের কোন প্রতিষ্ঠান থেকে, এটা অলমোস্ট আনসিন। এবং এই জিনিসটা যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু অবস্থাটার পরিবর্তন হয়। এমনকি কেউ সাহায্য করতে গেলে তাকে সন্দেহ করা হয় ও কি সুবিধা পাচ্ছে। না, নট অনলি দ্যাট, আমি কিন্তু আরেকটা জিনিস বলি, সেবামূলক মনোবৃত্তি আমি বলবো না যে নাই এটা বলবো না, কিন্তু আপনার সেবামূলক মনোবৃত্তি আছে, আমারও সেবামূলক। হোয়ার ইজ দি ইনস্টিটিউশন আস্কিং ফর সেবা? একটা ইনস্টিটিউশন, আপনি যদি থাইল্যান্ডে যান, আপনি যদি ইন্দোনেশিয়াতে যান, আপনি যদি মালয়েশিয়াতে যান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য যতগুলো অফিসই থাক, দে সিট টুগেদার একটা জায়গায় গিয়ে, ন্যাশনাল কাউন্সিল আছে। আমি সেটাতে আসছিলাম যে আমাদেরও তো ইন প্রিন্সিপাল আমাদেরও সিঙ্গেল উইন্ডো হওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে যে সিঙ্গেল তো দূরের কথাই, কোথাও মানে কতগুলো যে উইন্ডো আছে সেটাও বলতে পারে না ঠিক মতো, যে কোথায় কোথায় যেতে হবে আমাকেই খুঁজে খুঁজে বের করতে হবে। এখন পরিবেশে যেতে হবে, এখন বিদ্যুতে যেতে হবে, এখন ল্যান্ড মিনিস্ট্রিতে যেতে হবে, এখন পিপিপি বোর্ডের কাছে যেতে হবে। এই যে এত বহুমুখী কার্যকলাপ একটা জায়গায় যদি করা যেত এবং যদি সেবার মানে মনোভাব নিয়ে সবাই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিত, তাহলে তো এখানেই আমি সব সলভ করতে পারতাম। এই জিনিসটা আমরা করতে পারিনি, গত অনেক বছরে ওটা হয় নাই। এইখানে কিন্তু আমি মনে করি যে একটা সর্বোচ্চ পর্যায়ে নজর দিলে পরে এটা সম্ভব। এই প্ল্যানটা কি আছে যে আমাদের কি পরিমাণ ল্যান্ড আছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি গ্যাস সাপ্লাই দিতে পারবো, কি পরিমাণ আমার ট্যাক্স রেভিনিউ ব্যুরোক্রেসি ক্ষমতা, এইসব বিবেচনা করে আমাদেরকে এই প্ল্যান আছে যে আমরা কত কি বিনিয়োগ নেব, কোথায় বিনিয়োগ নেব, কতটুকু বিনিয়োগ নেব? দেখুন, বিনিয়োগ আসলে আমরা বিনিয়োগ নেব। এখন কথা হলো যে আমি তাদেরকে কি দিতে পারবো সেটা সীমাবদ্ধতা অবশ্যই আছে। যেমন এতদিন পর্যন্ত এখন পর্যন্ত আমরা বলতে পারি যে গ্যাস হয়তো সরকার আর বেশি দিন দিতে পারবে না, সেটা ওয়েল এস্টাবলিশড এবং এটা নিয়ে দ্বিমত করারও কিছু নাই। কিন্তু গ্যাস না দিতে পারি, বিদ্যুৎ তো আমাকে দিতে হবে, এবং সেটার ব্যাপারে তো সরকার দ্বিমত প্রকাশ করছে না। এবং সরকারের বিদ্যুতের ক্যাপাসিটি আছে, কিন্তু সঞ্চালনের ক্যাপাসিটিটা কম। এদিকে সরকারকে নজর দিতে হবে। এবং কোন গ্রাহক, বিশেষ করে উৎপাদন কার্যক্রমে নিয়োজিত কোন গ্রাহক যদি বিদ্যুৎ চায়, তাকে না দেওয়াটার কারণটা মানে রেসপন্সিবিলিটি বল শুড বি ইন দেয়ার কোর্ট, নট ইন যে তার কোর্টে না। কিন্তু এটা তো হচ্ছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই বল নিয়ে এসে ঘুরছে তারে তারে, যে আমাকে ভাই একটু বিদ্যুৎ দিবেন কি। তো এই জিনিসগুলো আমরা যদি সলভ না করতে পারি, যেটা অন্যান্য দেশ যারা সাকসেসফুল ইন ডুইং বিজনেস তারা কিন্তু এটাকে সলভ করেছে মোটামুটি ভাবে। এটাকে 100% সলভ না করলো 90% যদি আমি সলভ করতে পারি, আমি কিন্তু বিরাট ভাবে আমার যেটা দর্শক প্রশ্ন, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই আহসান ভাইকে। খুব ভালো জিনিস এবং আপনার প্রশ্নটা মুখের দিকে একটু ঘুরিয়ে নেন। আপনার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছেন, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। যে একটা মনে করেন আমার অনেক সীমাবদ্ধতা আছে বাংলাদেশের, বাট ইউ মাস্ট লিভ বাই এক্সাম্পল। আপনার একটা বিষয় সিরিয়াসনেস কতটুকু, এইটা একটা প্রকাশ হতে হবে। একটা সুন্দর অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে বাংলাদেশের, দুইটা সুন্দর অপরচুনিটি এখন প্রিভেল করতেছে, যেটা সুযোগ আমরা নিতে পারতেছি না। আপনি এসিজেট করেছেন না এখন, এই কনসেপ্টটা আমি আজ থেকে আমার মনে আছে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে একটা কনসালটেন্সি করেছিলাম শিল্প পার্ক করার জন্য। আপনি সারা দেশে বিদ্যুৎ দিতে না পারেন, মনে করেন আপনি বিভিন্ন জায়গার ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ গ্যাস লাইন নিয়ে, ট্রান্সমিশন নিয়ে, আসান ভাই যেটা বলছে ট্রান্সমিশন লাইনের লিমিটেশন আছে, গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং টু ইম্প্রুভ অন দ্যাট। যেটাতে বড় ইনভেস্টমেন্ট যেটা ইন্ডিয়া থেকে আসার কথা, দ্যাট ইজ উইথ রিগার্ড টু দি ট্রান্সমিশন লাইন। তো যাই হোক, আপনার এখানে একটা যদি আপনি এসিজেড করেন, এই এসিজেডটাকে আপনি ওয়ান স্টপ সার্ভিস করেন। একজন বিনিয়োগকারী যদি ওখানে যায়, তার বিনিয়োগ প্রস্তাব আপনার কাছে গ্রহণযোগ্য কিনা, সে কি ধরনের জমি পেতে পারে, ওইখানে আপনার বিদ্যুৎ থাকবে, পানি থাকবে, গ্যাস থাকবে, কতটুক লাগবে আপনার নিরবিচ্ছিন্ন, এবং ওই এসিজেড চালানোর জন্য কতটুক বিদ্যুৎ দরকার, ওটাও একটা ইনভেস্টমেন্ট। ওই ইনভেস্টমেন্টটা প্রথম করেন যে আমার এই এসিজেড চালাতে আমার এত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, প্ল্যান দ্যাট। হ্যাঁ, এবং তাহলে কি হলো, আপনার একজন বিনিয়োগকারী আজকে গেল, হি হ্যাজ এ প্রপোজাল, হি হ্যাজ সাম মানি, হি হ্যাজ সাম আইডিয়া ইন দি প্রজেক্ট, সে গেল, আপনার ওখানে গেল। আমি মালয়েশিয়াতে গেছি এইটা দেখার জন্য, শেখার জন্য। তো ওরা একটা অন্ধকার ঘরের ভিতরে ঢুকালো, দেখে তারপরে একটা ভিডিও দেখালো প্রথম, কতগুলো জায়গা আছে ওদের, এবং ওরা কি কি ইনভেস্টমেন্ট করতে চায়, কোথায় ওরা যেতে চায়। দেখানোর পরে
তারপরে লাইটটা আবার অন হলো। অন হওয়ার পরে দেখলাম একটা গোল টেবিলে আমি বসে আছি, তার চারিদিকে অন্তত 30টা লোক আছে। এখানে পানি সাপ্লায়ার থেকে শুরু করে আপনার যে ট্রাকের যে লজিস্টিক সাপ্লায়ার, হ্যাঁ, সে আছে, বিদ্যুৎ সরবরাহকারী আছে, জমির লোক আছে, ব্যাংকের লোক আছে, কাস্টমসের লোক আছে, সমস্ত ট্যাক্সেশনের লোক আছে, এভরিথিং আছে। ইউ লিভ এ পিস অফ পেপার, অ্যাপ্লিকেশন পেপার আপনি সই করবেন, এখান থেকে ঘুরে এখানে আসতে লাগবে 20 মিনিট, অ্যান্ড অল স্যাংশন ইজ গিভেন। আমরা একটা বিরতি নিই, এটা ভালো একটা স্বপ্ন নিয়ে বিরতি নেওয়া ভালো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন।